আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের পড়াশোনা অনেক ভালো চলছে। অনেকদিন পরে তোমাদের ক্লাস নিচ্ছি। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন এবং শূন্যস্থান নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা 50টা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। সুন্দর করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যাতে কারো কোনো সমস্যা না থাকে। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে আমাদের নাম্বারে যে স্যার আমি এত নম্বর বুঝতে পারিনি। আমরা তোমাদেরকে ফোনে হোক অথবা পরবর্তী ক্লাসে হোক বা যেভাবেই হোক আমরা বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে? ওকে। 1 নম্বরে আছে 150কে 50 দ্বারা ভাগ করলে ভাগফল 3 হয়। সমস্যাটি গাণিতিক বাক্যে লিখো। কি বলেছে বাবা? 150কে 50 দ্বারা ভাগ করলে, তাহলে কাকে ভাগ করছি আমরা? 150কে। তাহলে 150কে কত দ্বারা ভাগ করছি? 50 দ্বারা। তাহলে ভাগ 50। ভাগফল কত বলছে? ভাগফল হয় 3। হয়ে গেছে। 150কে 50 দ্বারা ভাগ করলে ভাগফল কত হয়? 3 হয়। 150কে 50 দ্বারা ভাগ করলে ভাগফল কত হয়? 3 হয়। সমস্যাটি গাণিতিক বাক্যে লিখতে বলেছে। এই যে আমরা লিখলাম 150কে 50 দিয়ে ভাগ করেছি, ভাগফল হয়েছে কত? 3। শেষ, আর কিছুই না। ওকে। 2 নম্বর, 6-এর সাথে ক যোগ করলে যোগফল 10 হয়। এটিকে গাণিতিক বাক্যে লিখো। যা বলবে তাই করব। 6-এর সাথে ক যোগ করলে, তাহলে প্রথমে 6 লিখলাম, এর সাথে কোনটা যোগ করতে হবে? ক, সমান যোগফল কত হবে? 10। শেষ। 6-এর সাথে ক যোগ করলে যোগফল 10 হয়। 6-এর সাথে ক, যে 6 যোগ ক, 6-এর সাথে ক যোগ করলাম, যোগফল, ফলাফল সবসময় সমানের ডানে থাকে, তাহলে সমান দিয়ে লিখলাম কত? 10। শেষ। ওকে। 3 নম্বর, যখন কোনো বাক্য সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না তখন তাকে কি বলে? তোমাদের ক্লাস 5-এর এখনকার বইয়ে বলা আছে গাণিতিক বাক্য 2 ধরনের, একটা বন্ধ বাক্য, খোলা বাক্য। যখন সত্য মিথ্যা নির্ণয় করা যায় তখন সেটাকে বলি আমরা বন্ধ বাক্য, আর সত্য মিথ্যা নির্ণয় করা না গেলে তখন তাকে বলি আমরা কি? খোলা বাক্য। তাহলে যখন কোনো বাক্য সত্য না মিথ্যা তা নির্ণয় করা যায় না তখন তাকে কি বলে? তখন তাকে কি বলে? খোলা বাক্য। কি? খোলা বাক্য। খোলা বাক্য। ঠিক আছে? যখন কোনো বাক্য সত্য না মিথ্যা নির্ণয় করা যায় তখন সেটা বন্ধ বাক্য, আর সত্য মিথ্যা নির্ণয় করা না গেলে তখন তাকে আমরা বলি খোলা বাক্য। ওকে। খ একটি বিজোড় সংখ্যা, এটি কি ধরনের বাক্য? আচ্ছা, সত্য মিথ্যা দেখে বোঝা যায় না, যেটা সত্যি হবে না মিথ্যা হবে, ঠিক না ভুল, এটা বোঝা যায় না। খ একটি বিজোড় সংখ্যা। আচ্ছা, খ এর মান কত? এখানে তো বলেনি। খ এর মান 10 হতে পারে, খ এর মান 100 হতে পারে, খ এর মান 1 হইতে পারে, খ এর মান 2 হইতে পারে, 3 হইতে পারে। তাহলে খ জোড় হবে না বিজোড় হবে সেটা কিন্তু আমরা জানি না। তাহলে যেটা জানি না সেটাকে আমরা কি বলবো? সেটাকে কি বলবো? খোলা বাক্য। যেটা জানি না সেটাকে কি বলবো? খোলা বাক্য। ঠিক আছে? দেখো 5 নম্বর, 10 একটি জোড় সংখ্যা, এটি কি ধরনের বাক্য? ওপরে খ একটি বিজোড় সংখ্যা, খ এর মান তো আমরা জানি না, তো জোড়ও হতে পারে বিজোড়ও হতে পারে, তার জন্য এটা হলো খোলা বাক্য, যেহেতু আমরা জানি না। আর নিচে বলছে 10 একটি জোড় সংখ্যা, এটা সত্য না মিথ্যা আমরা বলতে পারবো। 10 জোড়, হ্যাঁ এটা সত্য। এখানে 10 না দিয়ে যদি 11ও দিত, 10 না দিয়ে যদি 11ও দিত, যে 11 একটি জোড় সংখ্যা, তাহলে এটা মিথ্যা। তাহলে আমরা সত্যি না মিথ্যা, ভুল না ঠিক, এটা যদি বুঝতে পারি, নির্ণয় করতে পারি, তাহলে সেটাকে বলবো আমরা কি? বন্ধ বাক্য। কি বলবো? বন্ধ বাক্য। ঠিক আছে? আগের বইতে কিন্তু বন্ধ বাক্য আর গাণিতিক বাক্য একই ছিল। তো অনেক গাইডে টাইডে দেখবে বন্ধ বাক্যের জায়গায় গাণিতিক বাক্য লেখা থাকতে পারে, কিন্তু এখনকার বইতে গাণিতিক বাক্যেরই দুইটা ভাগ বা দুইটা প্রকার হলো বন্ধ বাক্য, খোলা বাক্য। তাহলে যেটা সত্যি মিথ্যা নির্ণয় করা যাবে সেটাকে আমরা বলবো বন্ধ বাক্য। মনে রাখো, সত্যি হোক মিথ্যা হোক। মনে করো 2 সমান 3, 2 সমান 3, 2 সমান 3। ঠিক আছে? 2 সমান 3 না লিখে এরকম লিখি, 2 যোগ 1 সমান 5,
আবার 2 যোগ 1 সমান 3। ওপরেরটা আমরা দেখেই বলতে পারছি এটা ভুল, নিচেরটা সঠিক। তাহলে ভুল হোক সঠিক হোক আমরা যদি দেখে বলতে পারি তাহলে সেটা হলো কি বন্ধ বাক্য। ভুল হোক বা সঠিক হোক আমরা যদি বলতে পারি যে ভুল, তাহলে সেটা কি বন্ধ বাক্য। ভুল হোক বা সঠিক হোক আমরা যদি দেখে বলতে পারি তাহলে সেটা কি বন্ধ বাক্য, সেটা কি বন্ধ বাক্য। আর যদি এই যে দেখো এখানে 2 যোগ ক সমান 5 অথবা 2 যোগ ফাঁকা ঘর সমান 5, আমাদের প্রশ্ন অথবা এই যে গাণিতিক বাক্যের মধ্যে যদি অক্ষর অথবা বিশেষ প্রতীক ফাঁকা ঘর মানে বৃত্ত, ত্রিভুজ অথবা কোনো অক্ষর লেটার ইংরেজি হোক বাংলা হোক আরবি হোক যেটাই হোক এগুলো যদি থাকে তাহলে সেগুলোকে আমরা বলবো কি খোলা বাক্য। মনে রেখো, ঠিক আছে, খোলা বাক্য। তাহলে খোলা বাক্যের মধ্যে অবশ্যই আমাদের অক্ষর থাকবে অথবা ফাঁকা ঘর টাকা ঘর এরকম কিছু থাকবে। ওকে। 6 নম্বর সংখ্যা প্রতীক বা অঙ্ক কয়টি ও কি কি। সংখ্যা প্রতীক বা অঙ্ক কয়টি? 10টি। সংখ্যা প্রতীক বা অঙ্ক কয়টি? 10টি। যথা যথা কি কি? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আর আরেকটা কি এবং 9। এই 10টা হইলো আমাদের সংখ্যা প্রতীক বা অঙ্ক। এটা আমরা পারি, এটাতে সমস্যা আমাদের নাই। ওকে, তারপরে গেলাম প্রক্রিয়া প্রতীক কয়টি ও কি কি। এগুলো আমরা আগে শিখেছি কিন্তু। প্রক্রিয়া প্রতীক কয়টি? 4টি। প্রক্রিয়া প্রতীক কয়টি? 4টি। যথা যথা কি কি? যোগ, এই সাইডে আবার লিখবো, ঠিক আছে, এইভাবে ব্র্যাকেট দিয়ে লিখবো যোগ। ওকে, বিয়োগ, যোগ বিয়োগ, তারপরে কি গুণ ও ভাগ। গুণ ও কি ভাগ। ঠিক আছে, এভাবে আমরা লিখবো যে প্রক্রিয়া প্রতীক কয়টি? 4টি। যোগ বিয়োগ গুণ ও ভাগ, যোগ বিয়োগ গুণ ও ভাগ। তারপরে বলছে সম্পর্ক প্রতীক কয়টি ও কি কি। সম্পর্ক প্রতীক কয়টি ও কি কি। সম্পর্ক প্রতীক কয়টি? সম্পর্ক প্রতীক কয়টি? 6টি। কয়টি? 6টি। যথা আমরা না হয় ইয়ে দিয়ে লিখি, 1 2 3 4 করে লিখলেও হবে। 1 নম্বর কি বাবা? 1 নম্বর বড়, বড়। 2 নম্বর বড় নয় বা ছোট, বড় বা আগে লিখি ছোট, বড় ছোট। 3 নম্বর সমান, বড় ছোট সমান, বড় ছোট সমান। ঠিক আছে, বড় ছোট সমান। এখন এগুলো না লিখতে হবে। এই যে এটা কি? বড় নয়, বড় নয়, বড় নয়। এটা হলো 4 নম্বর। 5 নম্বর কি? ছোট নয়, ছোট নয়। 6 নম্বর কি? সমান নয়, সমান নয়। ঠিক আছে বাবা, এগুলো ভুল করো না। প্রক্রিয়া প্রতীক সম্পর্ক প্রতীক কয়টি? 6টি। বড় বড় নয়, ছোট ছোট নয়, সমান সমান নয়। ঠিক আছে। বন্ধনী প্রতীক কয়টি ও কি কি। বন্ধনী প্রতীক 3টি। বন্ধনী প্রতীক কয়টি? 3টি। যথা যথা 1 নম্বর কি? এই যেটা হলো প্রথম বন্ধনী, প্রথম বন্ধনী ব্র্যাকেট যেটা, ঠিক আছে। 2 নম্বর দ্বিতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী। 3 নম্বর তৃতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। এগুলো কিন্তু আগে পড়াইছি, তারপরেও আরেকবার পড়িয়ে দিলাম। ঠিক আছে, তাহলে প্রক্রিয়া প্রতীক কয়টি ও কি কি। প্রক্রিয়া প্রতীক হলো 4টি। প্রক্রিয়া প্রতীক কয়টি? 4টি।
সম্পর্ক প্রতীক কয়টি? 6টি। বন্ধনী প্রতীক কয়টি? 3টি। কোনগুলো কি কি সেটা আমরা কিন্তু লিখে দিয়েছি, ঠিক আছে? সমস্যা হওয়ার কথা না। ওকে, ঠিক আছে, তারপরে গেলাম গাণিতিক বাক্যে কোন বন্ধনীর কাজ আগে করতে হয়? গাণিতিক বাক্যে কোন বন্ধনীর কাজ আগে করতে হয়? প্রথম বন্ধনীর। কোন বন্ধনীর কাজ আগে করতে হয়? প্রথম বন্ধনীর। ঠিক আছে, গাণিতিক বাক্যে কোন বন্ধনীর কাজ আগে করতে হয়? প্রথম বন্ধনীর কাজ আগে করতে হয়। প্রথম বন্ধনীর কাজ, ঠিক আছে, প্রথম বন্ধনীর কাজ কি করতে হয়? আগে করতে হয়। তারপরে 11 নম্বর, ক সংখ্যক আম থেকে 20টি আম নষ্ট হয়ে গেল এবং 25টি আম ভালো থাকলো। সমস্যাটি খোলা বাক্যে প্রকাশ করো। ক সংখ্যক আম, ক সংখ্যক আম থেকে, তার মানে আমাদের মোট আম হইল ক, মোট আম ক, সেখান থেকে 20টি আম নষ্ট হয়ে গেল, মানে 20টি আম বাদ দিয়ে দিলাম, তাহলে আমাদের আম থাকলো কয়টি? 25টি। আম ভালো থাকলো কয়টি? 25টি। ভালো থাকলো মানে কি? আম অবশিষ্ট থাকলো 25টি। তাহলে আমাদের যে পচা আমগুলো বা নষ্ট আম তো আমরা ফেলে দিই, তাই না, বা বাদ দিয়ে দিচ্ছি। আমাদের মোট আম ক, সেখান থেকে নষ্ট আম 20টা বাদ দিয়ে দিলাম, তাহলে আমাদের আম থাকবে কয়টি? 25টি। 12 নম্বর, 5-এর সাথে ক যোগ করলে যোগফল 12 হয়, বাক্যটি কোন ধরনের? 5-এর সাথে ক যোগ করলে, 5 যোগ ক, যোগফল কত হবে? 12। ও এখানে দেখো আমরা যে ভুল করে ফেললাম, এখানে আমাদের কিন্তু বলেনি, আমাদের বলেনি যে গাণিতিক বাক্যটা লিখো, আমাদের বলেছে বাক্যটি কোন ধরনের। ভালো করে খেয়াল করো, আমাদের বলেছে বাক্যটি কোন ধরনের, আমাদের কিন্তু গাণিতিক বাক্যটা লিখতে বলেনি। এটা কিন্তু অনেক ভুল হবে। ওকে, তাহলে আমরা এখানে দেখো 5-এর সাথে ক, আমরা যদি একটু রাফ করি এটার গাণিতিক বাক্য কি হবে? 5-এর সাথে ক সমান কত? 12। এটা হলো আমাদের গাণিতিক বাক্য। আমরা রাফ করে দিলাম যে গাণিতিক বাক্যটা কি। তাহলে এখানে যেহেতু একটা অক্ষর আছে, অক্ষর আছে, তাইলে অক্ষর থাকলে সেটাকে আমরা কি বলি? সেটাকে বলি আমরা কি? খোলা বাক্য। যদি অক্ষর থাকে সেটাকে কি বলি আমরা? খোলা বাক্য। খোলা বাক্য। আমাদের বলেছে বাক্যটি কোন ধরনের, গাণিতিক বাক্যটা কিন্তু লিখতে বলেনি। তো অনেকে কি করবে? গাণিতিক বাক্য লিখে দিয়ে চলে আসবে। ওকে, 13 নাম্বার, 5টি কলার দাম 30 টাকা হলে একটি কলার দামকে গাণিতিক বাক্যের মাধ্যমে প্রকাশ করো। 5টি কলার দাম 30 টাকা। আচ্ছা, এটা গাণিতিক বাক্যটা হয় কিভাবে আমি তোমাদেরকে একটু দেখাই, এটার উদাহরণটা একটু দেখাই। এটা যদি আমরা সমাধান করতাম তাহলে কিভাবে সমাধান করতাম খেয়াল করি। এটা এইভাবে সমাধান করতাম, 5টি কলার দাম, 5টি কলার দাম কয় টাকা? 5টি কলার দাম 30 টাকা। 5টি কলার দাম কত টাকা? 30 টাকা। তাহলে অতএব একটি কলার দাম, একটি কলার দাম, এখানে আমরা কি লিখি বাবা? 30 ভাগ কত? 30 ভাগ 5 সমান কত হবে? এটা আমি এককটা লিখলাম না, 30 ভাগ 5 সমান কত হবে? 6। এই যে এইটাই হলো আমাদের গাণিতিক বাক্য, ঠিক আছে? এটা কি হলো আমাদের গাণিতিক বাক্য? এই যে এতটুকু, এই অংশটা হলো আমাদের গাণিতিক বাক্য, ঠিক আছে? 30 ভাগ 5 সমান কত? 6। ব্র্যাকেট না দিলেও হবে, ব্র্যাকেট লাগবে না। তাহলে একটি কলার দামকে গাণিতিক বাক্যের মাধ্যমে প্রকাশ করো। তাহলে একটি কলার দাম, একটি কলার দাম আমরা কি করে বের করব? 30কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে একটি কলার দাম বের হবে। একটি কলার দাম কত বের হবে? 6 টাকা বা 6। ঠিক আছে, তাহলে এই যে এখানে যে আমরা ক্যালকুলেশনটা করি, গুণ করি, যোগ করি, বিয়োগ করি, ভাগ করি, এটাই হলো আমাদের গাণিতিক বাক্য। ওকে, 14 নম্বর, 2ক যোগ 5 গুণ ক হলে, ক সমান 56 হলে ক এর মান কত? কি বলেছে এখানে? আমরা লিখি 2ক যোগ 5 গুণ ক সমান কত? 56। ঠিক আছে, ওকে, সমান 56। ক এর মান কত? আচ্ছা, কোনো সংখ্যা এবং ক এর মাঝখানে যদি কোনো ফাঁকা জায়গা
বা কোনো চিহ্ন না থাকে, এই যে এখানে যেরকম আছে কি 2 ক, তাই না? খেয়াল করি 2 এবং ক এর মাঝখানে কোনো প্রক্রিয়া চিহ্ন নাই, যোগ বিয়োগ গুণ ভাগ কিছুই নাই, 2 এবং ক এর মাঝখানে যদি না থাকে তাহলে এটা গুণ আছে, এটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। মনে থাকবে কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। ঠিক আছে, ওকে। তাহলে কি বললাম আমি? যদি কোনো সংখ্যা এবং ক এর মাঝখানে অথবা অক্ষর প্রতীকের মাঝখানে কোনো প্রক্রিয়া চিহ্ন না থাকে তাহলে আমরা কি ধরবো? সেটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। কিন্তু এখানে একটা জিনিস কি, তোমার এখানে আমাদের প্রশ্ন একটু ভুল আছে। প্রশ্ন একটু কি আছে বাবা? ভুল আছে। ওকে, এই প্রশ্নে একটু ভুল আছে, ঠিক আছে? এটা একটু বাদ দিই, অন্যটা করি। ওকে, 15 নম্বর দেখি। 15 নম্বর, 14 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য, এটি কেমন বাক্য? 14 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য, এটি কেমন বাক্য? ওকে, 14 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। দেখো 14 ভাগ 6, এরকম 6 দ্বারা বিভাজ্য বা 6 দিয়ে ভাগ করা যায়। বিভাজ্য মানে একদম নিঃশেষে বিভাজ্য হবে। তো 14 ভাগ 6, 14 ভাগ 6, এখানে তো কোনো অক্ষর প্রতীক বা বিশেষ প্রতীক বা কোনো ফাঁকা ঘর কোনো কিছু নাই। তাহলে যদি না থাকে তাহলে এটা কি বাক্য? বন্ধ বাক্য। এটা ঠিক না যে 14কে 6 দিয়ে বিভাজ্য হবে, এটা ঠিক না, মিথ্যা, সত্যি না, মিথ্যা, ভুল। কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা ভুল, তার মানে এটা তাহলে কি হবে? বন্ধ বাক্য। যদি আমরা বুঝতে পারি যে এটা ভুল হবে বা মিথ্যা হবে তাহলে এটা কি হবে? বন্ধ বাক্য। কি? বন্ধ বাক্য। 16 নম্বর, 4 গুণ 4, তারপর কি গ্রেটার দেন 4, মানে 4 গুণ 4 বড় 4-এর থেকে, এটি কেমন বাক্য? এখানে বলেনি সত্যি না মিথ্যা, এটি কেমন বাক্য? তাহলে এই বাক্যের মধ্যে কোনো অক্ষর নাই, কোনো বিশেষ প্রতীক নাই। যদি না থাকে তাহলে এটা কি? বন্ধ বাক্য। বন্ধ বাক্য। মনে থাকবে, অক্ষর বা বিশেষ প্রতীক বা ফাঁকা ঘর টাকা ঘর এগুলো যদি না থাকে তাহলে সেটা হবে বন্ধ বাক্য, আর এগুলো থাকলে খোলা বাক্য। 17 নম্বর, ক-2 গুণ 3, ক-2 গুণ 3 সমান 60। এখানে ক এর মান নির্ণয় করতে হবে। কি করতে হবে বাবা? ক এর মান নির্ণয় করতে হবে। তো চলো ক এর মান নির্ণয় করি। তো ক এর মান নির্ণয় করার সময় মিডিলে যেহেতু সমান থাকে, বাম সাইডে আমাদের কি দিতে হয়? বা দিতে হয়। বাম সাইডে কি দিতে হয়? বা দিতে হয়। বাম সাইডে বা দিতে হয়। তাহলে খেয়াল করি এখন। দেখো, আমরা জানি যে প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হয়, কিন্তু এখানে আমাদের এইখানে যেটা দেখতে পাচ্ছি যে ব্র্যাকেটে ক আছে, তাহলে ব্র্যাকেটের কাজ এখানে করতে পারবো না। ঠিক আছে, তাহলে এগুলো কিভাবে সমাধান করি একটু খেয়াল করি। এই যে দেখো *3 আছে, তাই না? *3 আছে, *3 আছে, ভালো করে খেয়াল করো, *3 আছে। আমি তোমাদেরকে একটু আরো বিস্তারিত বোঝানোর চেষ্টা করি, আরো বিস্তারিত দেখো। এখানে এটা একটা গুণের অঙ্ক, তাহলে গুণের অঙ্কে প্রথমে যেটা থাকে তার নাম হইলো গুণ্য, পরে যেটা থাকে তার নাম হইলো কি? গুণক। গুণ্য গুণ গুণক সমান গুণফল। তাহলে এটাকে আমাদের প্রথমে একটু সিম্পল করতে হবে। কি করতে হবে? সিম্পল করতে হবে। প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা শুধু এতটুকুর মান বের করার চেষ্টা করব, ক-2 সমান, তাহলে ক-2 মানে কি? এটা হলো গুণ্য। ক-2 মানে কি? গুণ্য। গুণ্য 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 সমান আমরা কি জানি? গুণ্য সমান গুণফল ভাগ গুণক। তার মানে কি? 60/3। গুণ্য সমান কি? গুণফল ভাগ গুণক। তার মানে কি হলো? 60/3। ক্লিয়ার? অন্যভাবেও বুঝাবো, টেনশন করো না। তাহলে এখানে কি হলো? এখানে যেহেতু এরাই আছে শুধু, তার জন্য ব্র্যাকেট দিলাম না। ক-2 সমান কত? 20। ক-2 সমান কত? 20। এখন
এখানে দেখো আবার বিয়োগের সূত্র আছে, এখানে কিসের সূত্র? বিয়োগের। অথবা আমাদের ওই যে ওই সূত্রটা খেয়াল করো যে সবসময় উল্টা কাজ করতে হবে, শুধু বিয়োগ এবং ভাগের দ্বিতীয় ঘর বের করতে বললে একই কাজ করতে হয়। তো এখানে তো বিয়োগ এবং ভাগের দ্বিতীয় ঘর বের করতে বলেনি, প্রথম ঘর বের করতে বলেছে। ক্লিয়ার? ওকে। অথবা এটা মুখে মুখেও আমরা কি করতে পারবো, এখানে দেখো কি বলেছে, ক থেকে 2 বিয়োগ করলে কত হবে? 20 হবে। তাহলে কোন সংখ্যা থেকে 2 বিয়োগ করলে 20 হয়? কোন সংখ্যা থেকে 2 বিয়োগ করলে 20 হয়? আচ্ছা, এখানে ক সমান কি? 20 যোগ 2, তাহলে ক সমান কত হইল? 22। বিয়োগ আছে ওপারে গিয়ে কি হইল? যোগ হইল। বিয়োগ আছে ওই পারে গিয়ে কি হইল? যোগ হইল। ঠিক আছে? ওকে। বা মুখে মুখেও যদি তুমি এখান থেকে বের করতে চাও, বের করতে পারবা যে কোন সংখ্যা থেকে 2 বিয়োগ করলে 20 হয়। 22-এর থেকে 2 বাদ দিলে 20 হয়, তাহলে ক এর মান 22। ঠিক আছে? ক এর মান নিয়ে ক এর মান নিয়ে আমরা ইনশাল্লাহ আগামী দিন ক্লাস নিব। আর আজকে বৃহস্পতিবার, তোমাদের যেহেতু কিছু ক্লাস মিস গেছে, আগামীকাল শুক্রবারও তোমাদের ক্লাস হবে। ঠিক আছে? সময়টা আমি জানিয়ে দিব, আগামীকাল শুক্রবারও তোমাদের ক্লাস হবে, যেহেতু তোমাদের কিছু ক্লাস মিস গেছে। ওকে। এবং আগামীকাল শুক্রবার হয়তো আমরা ইংরেজি এবং ক এর মান কিন্তু সুন্দর করে নির্ণয় করা শিখতে হবে। পরীক্ষায় ক এর মান বের করার একটা প্রশ্ন থাকবেই, একটা বা একাধিক থাকতে পারে, কিন্তু মিনিমাম একটা প্রশ্ন থাকবেই। ওকে। তাহলে কত হইলো? ক এর মান কত হইলো? 22। এখন দেখো এটা মুখে মুখেও কিভাবে বের করা যায়, একটু দেখি মুখে মুখেও কিভাবে বের করা যায়, সেটা একটু খেয়াল করি। মুখে মুখে বের করা এই পুরাটা দেখেই দেখো, ক বিয়োগ 2 গুণ 3 সমান 60। আচ্ছা, এখানে এমন একটা সংখ্যা হবে যার সাথে 3 গুণ করলে 60 হয়। আচ্ছা, কতর সাথে 3 গুণ করলে 60 হয়? কতর সাথে 3 গুণ করলে 60 হয়? যারা স্মার্ট একটু মুখে মুখে করতে পারবা। এখানে এমন একটা সংখ্যা হবে যার সাথে 3 গুণ করলে 60 হয়। তার মানে আমরা বলতে পারছি যে 20-এর সাথে 3 গুণ করলে কত হয়? 60 হয়। সহজ, এগুলো মুখে মুখে করা যাবে। 20। তাহলে এই পুরাটার মান কত? এই পুরাটার মান কত হবে? 20। তাহলে ক থেকে কত বাদ দিলে 20 হয়? ক থেকে 2 বাদ দিলে 20 হচ্ছে, তাই না? তাহলে ক এর মান কত? তার মানে কোন সংখ্যা থেকে 2 বাদ দিলে 20 হয়, ক এর মান হবে সেটা। কোন সংখ্যা থেকে 2 বাদ দিলে 20 হয়? এই এতটুকুর মান হবে আমাদের 20। এখানে একটা বিয়োগ আছে, এখানে একটা কি বিয়োগ আছে, যেটার ফলাফল 20। তাহলে এখানে যে ফাঁকা ঘরে কত হবে, যে বা এখানে ফাঁকা ঘর বা ক আছে মনে করো, ক এর মান কত হবে যে সেখান থেকে 2 বাদ দিলে 20 হয়? ক এর মান কত হবে? 22। 22-এর থেকে 2 বাদ দিলে 20 হয়। তো টেনশন করার নাই। আমরা তোমাদেরকে আগামীকালই আমরা ক এর মান নির্ণয়ের উপরে একটি স্পেশাল ক্লাস নিব, এবং ইংরেজিও হয়তো আগামীকাল নিব। দেখো 10 একটি জোড় সংখ্যা, এটা কি ধরনের বাক্য? আগেই দেখালাম, এটা কি বন্ধ বাক্য, ডাবল চলে এসেছে। 10 একটি জোড় সংখ্যা, এটা কি ধরনের বাক্য? বন্ধ বাক্য। অনেক ইম্পর্টেন্ট, কিন্তু এটা মনে রেখো, অনেক ইম্পর্টেন্ট। 10 একটি জোড় সংখ্যা, এটি কি ধরনের বাক্য? ওকে। 19 নম্বর, 7 যোগ ক সমান 12, ক এর মান কত হলে বাক্যটি সঠিক হবে? আচ্ছা, 7-এর সাথে কত যোগ করলে 12 হবে? 5 যোগ করলে 12 হবে, শেষ। 7-এর সাথে কত যোগ করলে 12 হবে? 5 যোগ করলে 12 হবে, শেষ। 150-কে 50 দ্বারা ভাগ করলে ভাগফল 3 হয়, ডাবল চলে এসেছে। 150-কে 50 দ্বারা ভাগ করলে কত হয়? ভাগফল 3 হয়। তাহলে এটা হলো আমাদের গাণিতিক বাক্য। ওকে। এখানে খেয়াল করি আমরা, ক ভাগ 5 গুণ 4 সমান 28। এখানে ক এর মান কত? খেয়াল করি, ক ভাগ 5 গুণ 4 সমান 28। একটু খেয়াল করি বাবা, মুখে মুখে আমরা করার চেষ্টা করি। এখানে খেয়াল করো, এখানে 4, এখানে এমন একটা সংখ্যা হবে যার সাথে 4 গুণ করে 28 হয়। তাহলে কোন সংখ্যা যার সাথে 4 গুণ করলে 28 হয়? 4-এর নামতা পড়ো, 4-এর সাথে কত গুণ করলে 28 হয়? 4-একে 4, 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, মানে 7 গুণ করলে কত হয়? 28 হয়।
তার মানে এই পুরাটার মান কত হবে? এই পুরাটার মান হবে, এই পুরাটার মান হবে 7। এই পুরাটার মান কত হবে? 7। এই যে এখানে, ঠিক আছে, এটার মান কত হবে? 7। ক্লিয়ার? এই পুরাটার মান কত হবে? 7। তাহলে কিভাবে বের করবো এটা? ওকে, একে খেয়াল করো, এই পুরাটার মান হবে কত? 7। তাহলে এখানে এবার বের করতে পারবো কোন সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে 7 হয়? কোন সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 7 হয়। আমরা দেখতে পাচ্ছি কি 35কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 7 হয়। মনে হয় একটু কঠিন মনে হচ্ছে, সহজভাবে করার চেষ্টা করি, চলো আরো সহজভাবেও করা যায়, চলো। তো এগুলো ওই ক্লাসটা না নিলে, ধারাবাহিক ওই ক্লাসটা না নিলে একটু এগুলো তোমাদের কাছে কঠিন মনে হতে পারে বা হবেই। ওকে, খেয়াল করো, সবার প্রথমে আমাদের কাজ কি থাকবে? এপারে 4 গুণ আকারে আছে, ওই পারে গেলে কি হবে? ভাগ হবে। এই 4টাকে ওপারে পার করে দিলাম, তাহলে কি হইলো? ভাগ হয়ে যাবে। কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে এপারে আছে ক ভাগ 5, ওপারে হইলো কি? 27। আবার খেয়াল করো, এপারে 5 আছে কি? ভাগ অবস্থায়, ওপারে গেলে কি হবে? গুণ হবে। তাহলে বা ক সমান কত? 35। যার যেভাবে ইচ্ছা করতে পারো, আপাতত এতটুকুই শিখো। তাহলে কত হইল কয়ের মান? 35। ঠিক আছে, এখানে কিছুই করিনি, এখানে কিছুই করিনি, শুধু একটা জিনিস খেয়াল করো, এখানে গুণ আছে, এখানে গুণ আছে, এই যে 4 এখানে গুণ আছে, পরের আমরা যদি ওপারে পার করে দিই, মানে আমাদের বাম পাশে শুধু ক রাখবো, যেটার মান বের করতে হবে সেটাকে শুধু বামে রাখবো, বাকিগুলো সব ডান পাশে পার করে দিব। তাহলে এই যে গুণ 4, গুণ 4 ওপারে গেলে কি হয়ে যাবে? ভাগ 4। তাহলে গুণ আছে, গুণ গুণ থাকলে ওপারে গেলে কি হবে? সমানের ওপারে গেলে, সমানের ওপারে গেলে কি হয়ে যাবে? ভাগ। ঠিক আছে, সমানের ওপারে গেলে ভাগ হয়ে যাবে। আর ভাগ থাকলে সমানের ওপারে গেলে কি হয়? সমানের ওপারে গেলে গুণ। এরকম যোগ থাকলে হয় বিয়োগ, বিয়োগ থাকলে হয় কি? যোগ। এক পাশ থেকে আরেক পাশ, সমানের এটাকে দুই পাশ ধরা হয়, এটা এক পাশ, এটা এক পাশ। তো এক পাশ থেকে আরেক পাশে গেলে চিহ্ন পরিবর্তন হয়, বিপরীত চিহ্ন হয়। যোগ থাকলে হয় গুণ, গুণ থাকলে হয় কি? ভাগ। মনে থাকবে, যোগ থাকলে হয় গুণ, গুণ থাকলে হয় কি? ভাগ। দেখবা সবসময় চিহ্নের আগে, মানে সংখ্যার আগের চিহ্নটা খেয়াল করবা। এই যে এখানে খেয়াল করি, ক ভাগ, এই যে খেয়াল করো, ক ভাগ 5 গুণ 4 সমান কত? সমান 28। 28। এখানে আমি কি বলছি? এই যে এই 4টা এপারে আছে কি? গুণ, ওপারে গেলে কি হয়ে যাবে? ওপারে গেলে কি হয়ে যাবে? ভাগ। সব সময় সংখ্যার বামে যে চিহ্নটা থাকে সেটা ওপারে গেলে পরিবর্তন হয়। আমি কি বলছি? সংখ্যার বামে যে চিহ্ন থাকে, সংখ্যার বামে যে চিহ্ন থাকে, যে চিহ্ন থাকে, ঠিক আছে, সংখ্যার বামে যে চিহ্ন থাকে, সমানের অন্য পাশে নিয়ে গেলে চিহ্নটা বিপরীত চিহ্ন হয়। সমানের অন্য পাশে নিয়ে গেলে বিপরীত চিহ্ন হয়, বিপরীত চিহ্ন হয়। এখন বিপরীত চিহ্নটা আমরা বুঝি, বিপরীত চিহ্ন বুঝি, যোগের বিপরীত, যোগের বিপরীত, যোগের বিপরীত কি? বিয়োগ। গুণের বিপরীত, গুণের বিপরীত কি? ভাগ। এরকম এদের উল্টা, বিয়োগের বিপরীত কি? বিয়োগের বিপরীত, বিয়োগের বিপরীত যোগ। আর ভাগের বিপরীত, ভাগের বিপরীত গুণ। কিন্তু মনে রাখো, সংখ্যার বামে, সংখ্যার বামে থাকবে তার চিহ্ন। সব সময় চিহ্ন থাকে সংখ্যার বামে। চিহ্ন থাকে কোথায়? সংখ্যার বামে। ঠিক আছে, চিহ্ন থাকে সংখ্যার বামে। ওকে, সংখ্যার বামে চিহ্ন থাকে, ওই চিহ্নটা সমানের অন্য পাশে যদি আমরা নিয়ে যাই তখন কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, ওকে, লিখে নাও বা স্ক্রিনশট দিয়ে নাও। এটা কিন্তু অবশ্যই
মনে রাখতে হবে। ক্লাস 6-এ উঠলে এগুলো কাজে দিবে তোমাদের। সুন্দর। ওকে, হয়েছে? অজানা সংখ্যা নির্দেশ করতে কি ব্যবহার করা হয়? অজানা সংখ্যা নির্দেশ করতে কি ব্যবহার করা হয়? বিশেষ প্রতীক বা অক্ষর প্রতীক। কি ব্যবহার করা হয়? বিশেষ প্রতীক, বিশেষ প্রতীক, বিশেষ প্রতীক বা অক্ষর প্রতীক। অক্ষর প্রতীক, বিশেষ প্রতীক বা অক্ষর প্রতীক। এখন বিশেষ প্রতীক কোনগুলো আর অক্ষর প্রতীক কোনগুলো? বিশেষ প্রতীক, অক্ষর প্রতীক। বিশেষ প্রতীক কোনগুলো? বিশেষ প্রতীক হলো এই যে ফাঁকা ঘর, মানে আয়তক্ষেত্র বা বর্গ, ত্রিভুজ হতে পারে, বৃত্ত হতে পারে। আর অক্ষর প্রতীক কি? ক, খ, এ, বি, মানে অক্ষর। অক্ষর প্রতীক মানে অক্ষর। বিশেষ প্রতীক মানে ফাঁকা ঘর অথবা ওই যে ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, এগুলো। ঠিক আছে? ওকে, 23 নম্বর। 23 নম্বর, 4টি ডাবের মূল্য 160 টাকা হলে, 4টি ডাবের মূল্য 160 টাকা হলে 5টি ডাবের মূল্য কত? ঐকিক নিয়ম অঙ্ক। ঠিক আছে? এগুলো কি? ঐকিক নিয়মের অঙ্ক। 4টি ডাবের মূল্য 160 টাকা। তো ঐকিক নিয়মে সবার প্রথমে আমাদের কি করতে হয়? একটির দাম বের করে নিতে হয়। কার দাম বের করে নিতে হয়? একটির দাম বের করতে হয়। তারপরে যতগুলো ইচ্ছা তা সেটার মান বের করা যায়। কিরকম? ওকে, একটু বড় হইলে বা আর কিছুদিন পরে তোমাদের কাটাকাটি শিখাবো, তখন একটু অন্য নিয়মে করাবো। এখন একটু খেয়াল করো। প্রথমে কি বলেছে? 4টি ডাবের মূল্য 160 টাকা। আমরা লিখলাম 4টি ডাবের মূল্য, 4টি ডাবের মূল্য 160 টাকা। 4টি ডাবের মূল্য 160 টাকা। তাহলে অতএব একটির দাম আগে বের করে নিতে হবে। একটি ডাবের মূল্য কম না বেশি? একটি ডাবের মূল্য কম হবে। কম হইলে কি? ভাগ। তাহলে 160 ভাগ 4 টাকা। 160 ভাগ 4 টাকা। তাহলে একটার দাম কয় টাকা হইল? 40 টাকা। 40 টাকা। যদি আমরা একটির মূল্য বের করতে পারি, একটির মূল্য যদি আমরা বের করতে পারি, তাহলে তারপরে আমরা কি করব? তারপরে আমাদের কয়টির মূল্য বের করতে হবে সেটা শুধু গুণ করে দিব। ওকে, খেয়াল করি। অতএব 5টি ডাবের মূল্য, 5টি ডাবের মূল্য কি হলো? 40 গুণ 5 টাকা। তাহলে কত? 200 টাকা। কত টাকা? 200 টাকা। আমরা যদি একটির মূল্য বের করতে পারি, আবারও বলছি, এই যে এটার মুখে মুখে বের করতে পারি কিরকম করে? একটির মূল্য, একটির মূল্য গুণ গুণ যে কয়টি কিনেছি, যে কয়টি কিনেছি। তাইলে আমাদের মোট মূল্য বের হয়ে যাবে। একটির মূল্য গুণ যে কয়টি কিনেছি। এখন একটির মূল্য যদি আমার হয় কত টাকা? একটির মূল্য 2 টাকা। মনে করো চকলেট, আমি 2 কোটি চকলেটের মূল্য বের করতে পারবো। 100 কোটি চকলেটের মূল্য বের করতে পারবো। 100 কোটি চকলেটের মূল্য 200 কোটি। বুঝতে পেরেছ? তো আমি কি বললাম? এই যে দাম টাম বের করার ক্ষেত্রে প্রথমে একটির মূল্য বের করবা। একটির মূল্য বের করে তারপর কয়টি কিনেছে। আমি একটির মূল্য এখানে বের করলাম কয় টাকা? 40 টাকা। আমার তারপর কিনেছে কয়টি ডাব? 5টি। তাহলে 40 গুণ 5 কত হবে? 200। 200 টাকা। আমরা দেখো দোকানে গেলেও কিন্তু এইভাবে জিজ্ঞাসা করি, এইভাবেই কিন্তু জিজ্ঞাসা করি। আচ্ছা, দোকানে গিয়ে আমরা জিজ্ঞাসা করি, মনে করো যে এখন তো রমজান মাস, আমরা চপ কিনবো, আরো অনেক কিছু কিনবো, চপের কথাই বলি। জিজ্ঞাসা করি, আচ্ছা আঙ্কেল একটি চপের দাম কত? একটা আলুর চপের দাম কত? দোকানদার বললো 5 টাকা। তাহলে তুমি তখন হিসাব করো, ঠিক আছে আমি নিব 6টা চপ। তাহলে 5 ছক 30, একটার দাম 5 গুণ 6টা নিয়েছি, 5 ছক 30 এরকম। বা কলমের মূল্য হিসাব করো, একটা কলমের দাম 10 টাকা। আগে যায় শোনো যে কয় টাকা দাম এই সুন্দর কলমটার, বলে 10 টাকা। ঠিক আছে আমাকে 3টা কলম দেন। তাহলে একটির দাম 10, 10 গুণ 3, 30 টাকা। এইভাবে হিসাবগুলো হয়। দেখো, শিমু 80 টাকা দিয়ে 4টি খাতা কিনলো। 8টি খাতা কিনতে তার কত টাকা লাগবে?
তাহলে ওপরের সেম উপায়ে তোমরা করতে পারো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু কি বুদ্ধি খাটাইতে হয়, একটু বুদ্ধি খাটাইলেই তোমরা ইজিলি অঙ্কগুলো করতে পারবে। একটু বুদ্ধি খাটালে কিভাবে বুদ্ধি খাটালে খেয়াল করো। আমার এখানে 4টার দাম আর এখানে 8টার দাম বের করতে বলেছে। 4-এর দ্বিগুণ হইল 8, 4-এর দ্বিগুণ হইল 8। 4টার দাম যদি 80 টাকা হয় তাহলে আরো 4টার দাম 80 টাকা, তাহলে মোট কয় টাকা? 80 80 কয় টাকা? 160 টাকা না? অথবা একটার দাম বের করে নাও, একটার দাম কত? 20 টাকা, তাহলে 8টার দাম 20 গুণ 8। ঠিক আছে, তাহলে তুমি যে উপায়ে করো, তুমি যদি খুব বুদ্ধিমান হও তাহলে এখান থেকে দেখেই বুঝতে পারবা যে 80 টাকা দিয়ে 4টা কিনেছে, তাহলে 8টার দাম কত? 4টার দাম যা হবে 8টার দাম তার দ্বিগুণ হবে, 4-এর দ্বিগুণ 8, তাহলে কি 80-র সাথে 2 গুণ করলেই হয়ে যাবে, অথবা 80 80 160। বুঝতে পারছি? 4টার দাম 80, আরো 4টার দাম 80, তাহলে 8টার দাম হইলো কত? 160 টাকা। এই যে এখানে খেয়াল করো, 4টি কলমের দাম 44 টাকা, 6টি কলমের দাম কত? একটির দাম বের করবো আগে। একটির দাম বের করবো কি করে? মোট দাম ভাগ কয়টি কিনেছি? 4টি। তাহলে একটার দাম কয় টাকা? 11 টাকা। একটার দাম কয় টাকা? 11 টাকা। তাহলে কিনেছে কয়টি? 6টি। একটার দাম 11 টাকা, কিনেছে 6টি, তাহলে কত হবে? 66 টাকা। একটার দাম কি করে বের করছি? এই যে এপারে লিখলাম, এই যে একটার দাম কি করে বের করছি সেভাবে। ঠিক আছে, এখানে লিখবো 4টি কলমের দাম 44 টাকা, অথবা একটি কলমের দাম 44/4। ঠিক আছে, এগুলো কিন্তু গাণিতিক বাক্যও আছে তোমাদের বইতে, সেগুলো আবার শিখাবো আস্তে আস্তে। দেখো, একটি পেঁপের ওজন 500 গ্রাম, এরূপ 2টি পেঁপের ওজন কত কেজি? এখানে খেয়াল করো, এখানে একটি পেঁপের ওজন 500 গ্রাম, কিন্তু এখানে আবার বলেছে কত কেজি, তাহলে গ্রাম এক জায়গায়, গ্রাম এক জায়গায় কেজি। একটা পেঁপের ওজন 500 গ্রাম, তাহলে 2টা পেঁপের ওজন কত? 500 500 কত হইলো? 1000 গ্রাম। একটা পেঁপের ওজন কত? 500 গ্রাম, তাহলে 2টা পেঁপের ওজন কত হবে? 500 500 কত? 1000 গ্রাম। 500 500 কত হবে? 1000 গ্রাম। 500 500 1000 গ্রাম। তো 1000 গ্রাম এটাকে কেজিতে রূপান্তর করতে হবে, মানে কেজিতে প্রকাশ করতে হবে। তো আমরা কি জানি? 1 কেজি সমান 1000 গ্রাম। 1000 গ্রাম, 1 কেজি সমান কি? 1000 গ্রাম। 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে 2টা পেঁপের ওজন কি হলো? 1 কেজি। 1000 গ্রাম বের হলো, তো আমরা জানি 1000 গ্রাম সমান 1 কেজি। 2টা পেঁপের ওজন 500 500 করে কত হইলো? 1000 গ্রাম। তো আমরা জানি 1000 গ্রাম সমান কত? 1 কেজি। 1000 গ্রাম সমান 1 কেজি। 6টি পেন্সিলের দাম 30 টাকা। আচ্ছা, 6টার দাম যদি 30 টাকা হয়, একটার দাম কত? একটার দাম বের করতে গেলে আমরা কি করব? 30/6 কয় টাকা? একটার দাম 5 টাকা। একটার দাম 5 টাকা, তারপর 10টা পেন্সিল কিনবো আমরা, তাহলে আমরা একটার দাম গুণ কয়টি কিনবো? 10টি, তাহলে কয় টাকা হইলো? 50 টাকা। ঠিক আছে, তাহলে 6টি পেন্সিলের দাম 30 টাকা, 10টি পেন্সিলের দাম কত? 6টি পেন্সিলের দাম 30 টাকা, 10টি পেন্সিলের দাম কত? 50 টাকা। ঐকিক নিয়মে একটা জিনিসই মনে রেখো, প্রথমে একটির দাম আগে বের করে নিবা, তাইলে দেখবা ইজিলি অঙ্ক হয়ে গেছে। ওকে, রানার টাকা মৌলিক টাকার 4 গুণ। রানার টাকা মৌলিক টাকার 4 গুণ, তার মানে রানা সমান মলি গুণ 4। মলি গুণ 4, মানে মলির যে টাকা হবে তার সাথে 4 গুণ করলে রানার টাকা পাওয়া যাবে। ভালো করে পড়ো, রানার টাকা মলির টাকার 4 গুণ, মানে রানার টাকা সমান মলিক টাকার 4 গুণ। তাহলে রানা সমান মলি গুণ 4, তাহলে রানারটা বের করতে গেলে কি করতে হবে? মলিক টাকার সাথে 4 গুণ করতে হবে। ওকে, মলির নিকট 20 টাকা থাকলে, মলির নিকট 20 টাকা থাকলে রানার নিকট কয় টাকা আছে? তাহলে মলির টাকার সাথে 4 গুণ করলেই রানার টাকা বের হবে। তাহলে রানার কয় টাকা আছে? 80 টাকা। তো এই অঙ্কটা খেয়াল করো, এই অঙ্কটা একটু অন্যভাবেও থাকতে পারে, তো এখানে আমাদের বুঝতে হবে যার বেশি তারটা বের করতে হবে গুণ করে, আর যার কম তারটা বের করতে হবে ভাগ করে। একটু খেয়াল করি, একই অঙ্ক, রানার টাকা
মলির টাকার 4 গুণ। রানার নিকট বা রানার কাছে 80 টাকা থাকলে মলির কাছে কত টাকা থাকবে? মলির কাছে কত টাকা থাকবে? আগের অঙ্ক এবং এই অঙ্কের পার্থক্য শুধু এই জায়গাতে এবং এই জায়গাতে। আগের অঙ্কে মলির টাকা দেওয়া ছিল, রানারটা বের করতে বলেছিল, আর এই অঙ্কে রানার টাকা দেওয়া আছে, মলিরটা বের করতে বলেছে। প্রথমে দেখো সেম আছে লাইন, রানার টাকা মলির টাকার 4 গুণ, তার মানে রানার টাকার সাথে 4 গুণ করলে মলির টাকার সাথে 4 গুণ করলে রানার টাকা পাওয়া যায়। ক্লিয়ার? আগের অঙ্কটা আমরা করেছি এরকম, রানার টাকা সমান মলির টাকা গুণ 4। তো এই অঙ্ক এভাবে কিভাবে করব? তো এরকম অঙ্কে একজন আরেকজনের কত গুণ এরকম যদি দেওয়া থাকে, যারটা বেশি তারটা বের করতে হয় গুণ করে। যে সংখ্যা দুইটা দেওয়া থাকবে তাদেরকে গুণ করলেই বেশি যার তারটা বের হয়, আর যারটা কম ভাগ করে বের করতে হয়। এখানে যে দুইটা সংখ্যা আছে 4 আর 80, এদেরকে ভাগ করে যেটা হবে সেটাই আমাদের উত্তর বা মলির টাকা। তাহলে কি বললাম? যারটা বেশি তারটা বের করতে বললে গুণ করে বের করতে হয়, আর যারটা কম তারটা বের করতে বললে ভাগ করে বের করতে হয়। ক্লিয়ার? ওকে, তাহলে এটা ভাগ করে মানে 80 ভাগ 4 20, তাহলে মলির টাকা কত হইলো? 20 টাকা। ঠিক আছে, মলির টাকা কত হইলো? 20 টাকা। ওকে, 9টি ডিমের দাম 72 টাকা, একটি ডিমের দাম কত? 72কে 9 দিয়ে ভাগ করলে কত হবে? 8 টাকা। মুখে মুখে আমরা করতে পারবো। 72 ভাগ 9। 30 নম্বর, 20 ভাগ 5 গুণ 2। খেয়াল করি, 20 ভাগ 5 গুণ 2। ওকে, তাহলে আমাদের এখানে কি করতে হবে? আগে ব্র্যাকেটের কাজ করতে হবে, মানে গুণের কাজ। তাহলে 20 ভাগ 10 সমান কত হইলো? 2। তাহলে উত্তর কত? 2। এটা দেখি, এটা অনেক ইম্পর্টেন্ট কিন্তু। কি বলেছে? 31 বিয়োগ 3 গুণ 2 যোগ 25, এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো আগে আমাদের প্রথম ব্র্যাকেটের কাজ করতে হবে, প্রথম বন্ধনী 31 বিয়োগ 6 যোগ 25। তো এখানে খেয়াল করো, আমরা প্রথমে কি করব? বিয়োগ করব না যোগ করব? আমরা যে বিয়োগটা আছে এই বিয়োগটা আমরা শুধু লাস্টে দিয়ে দিই, তাহলে আমাদের মনে করো ঝামেলা শেষ। আমরা যে বিয়োগটা আছে বিয়োগ 6, মানে এখান থেকে 6 বিয়োগ করতে হবে, এই বিয়োগটা আমরা লাস্টে দিয়ে দিই। ঠিক আছে, শেষে দিয়ে দিই। যে বিয়োগটা করতে হবে সেই বিয়োগটা আমরা শেষে দিয়ে দিই। 6 বিয়োগ করতে হবে, 6 কি করতে হবে? বিয়োগ করতে হবে, এটা শেষে দিয়ে দিলাম। তাহলে এটা কত হলো? 56 বিয়োগ 6, তাহলে কত? 50। তাহলে উত্তর কত? 50। যেটা বিয়োগ করতে হবে সেটা কি করলাম আমরা? শেষে দিয়ে দিলাম। যেটা বিয়োগ করতে হবে 6, বিয়োগ 6 মানে 6 বিয়োগ করা লাগবে, ওই বিয়োগটা আমরা শেষে দিয়ে দিলাম, ঝামেলা শেষ। দুইটি সংখ্যার ভাগফল 12, একটি সংখ্যা 4 হলে অপরটি কত? দুইটি সংখ্যার ভাগফল 12, একটি সংখ্যা 4 হলে অপরটি কত? খেয়াল করি, এরকমই অঙ্ক দুইটা একসাথে আমরা শিখি। দেখো, দুইটি সংখ্যার গুণফল 12, একটি সংখ্যা 4 হলে অপরটি কত? এটা একটা। আর আরেকটা একই রকম, দুইটি সংখ্যার ভাগফল 12,
একটি সংখ্যা 4 হলে অপরটি কত? অপরটি কত? দুইটা একই রকম, খেয়াল করো, দুইটা একই রকম, শুধু পার্থক্য কিন্তু এই জায়গায়। পার্থক্য এখানে কি গুণফল, এখানে কি ভাগফল, এতটুকু পার্থক্য ছাড়া কিন্তু আর পার্থক্য নাই। দুটো একই জিনিস, একই অঙ্ক, সেম সবই, কমা দাড়ি কমা যা যা আছে সব একই। দুইটা সংখ্যার গুণফল 12, একটা সংখ্যা 4 হলে অপরটি কত, আবার দুইটা সংখ্যার ভাগফল 12, একটা সংখ্যা 4 হলে অপরটি কত। তাহলে এইরকম যে অঙ্ক যদি থাকে, তাহলে গুণফলের যে অঙ্ক থাকবে সেটা বের করতে হবে ভাগ করে, উল্টা গুণফলের যেটা লেখা থাকবে সেটা কি করতে হবে, ভাগ করে বের করতে হবে। তার মানে 12কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 12কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 3। তাহলে এটার উত্তর 3। আর ভাগফল যেটা থাকবে সেটা উল্টা করতে হবে, গুণ করে বের করতে হবে। তার মানে ভাগফল 12, এটা গুণ করে বের করতে হবে। 12 আর 4 গুণ করলে কত হবে, 48। শেষ। তাহলে একই রকম অঙ্ক, একই রকম অঙ্ক, শুধু গুণফল আর ভাগফল। গুণফল বললে উল্টা কাজ, ভাগ করে বের করব, ভাগফল বললে উল্টা কাজ, গুণ করে বের করব। ক্লিয়ার? সুন্দর দুইটা অঙ্ক কিন্তু, ঠিক আছে? ওকে। আগামীকাল শুক্রবার কিন্তু ক্লাস হবে, ঠিক আছে? ওকে, দুইটি সংখ্যার গুণফল, এই যে এখানে দুইটি সংখ্যার ভাগফল, তাহলে এটা তো হইলো। আমরা কি করে বের করব, ভাগফল আছে গুণ করে। তাহলে 12 আর 4 গুণ করলে কত হবে, 48। এক ডজন লেবুর দাম 60 টাকা। এক ডজন মানে কি, এক ডজন মানে 12টি। 12টি লেবুর দাম 60 টাকা হলে 4টি লেবুর দাম কত? একদম ঐকিক নেমে করতে পারো। 12টির দাম কত, 12টির দাম 60 টাকা। 12টির দাম কয় টাকা, 60 টাকা। তাহলে অতএব একটির দাম, একটির দাম 60 ভাগ 12 কয় টাকা, 5 টাকা। লেবুর যে দাম রে বাবা, লেবু মনে হয় 300 টাকা না কয় টাকা কেজি হয়ে গেছে। একটির দাম 5 টাকা, তাহলে 4টার দাম বের করতে বলেছে, তাহলে 4টার দাম কি হবে, 20 টাকা। ঠিক আছে, 4টা মানে কি, এক হালি। 4টে মানে কি, এক হালি। ঠিক আছে, এটা আবার যারা একটু বুদ্ধিমান তারা এভাবে না করে অন্যভাবেও করতে পারে, ওটা পরে আমরা আবার শিখাবো। কিরকম বুদ্ধিমান একটু শুধু বলি, যারা বুদ্ধিমান একটু একটু অন্যরকম চিন্তা ভাবনা করে, তো ওরা দেখতেছে এখানে 4টা মানে কি, এখানে 4টা মানে কি, ওরা দেখতেছে এখানে 4টা মানে এক হালি। 4টা মানে কি, এক হালি। আবার এখানে 1 ডজন মানে কি, 1 ডজন মানে 3 হালি, এটা তো আমরা জানি। 1 ডজন মানে কয় হালি, 3 হালি। কিন্তু 1 ডজন মানে কি, কয় হালি, 3 হালি। তাহলে 3 হালির দাম 60 টাকা, তাহলে 1 হালির দাম কত, 20 টাকা। তাহলে যেদিক থেকেই বের করো না কেন, অনেক উপায়ে বের করা যায়। এটা ডিপেন্ড করে তোমার উপর, তুমি কতটুকু অভ্যস্ত হচ্ছ, কতটুকু নিজের মাথার মধ্যে এগুলো খেলাইতে পারছো। ঠিক আছে, তুমি যতক্ষণ মনে করো তুমি একটা গেম খেলো বা তুমি একটা কাজ করো, যে যে কাজটা করে সে সেই কাজে পারদর্শী, অনেকভাবে করতে পারে। মনে কর তুমি স্কুল থেকে যখন রিক্সায় আসো, দেখো যে এক রাস্তা জাম, রিক্সাওয়ালা দেখবে যে কোন পাশ দিয়ে কোন পাশ দিয়ে চলে যাচ্ছে। তাহলে রিক্সাওয়ালা কি রাস্তা চিনতে বা কোন পাশ দিয়ে যাইতে বা ও এক্সপার্ট, কারণ ও এই কাজ করে। তো তুমি যদি অঙ্ক করো বা পড়াশোনা করো, তাহলে তুমি এটাতে এক্সপার্ট হবা। এখন মনে করো যে যদি কোনো নতুন রিক্সাওয়ালা শহরে আসে, ও যদি দেখে সামনে জাম, ও আর তো রাস্তা চেনে না, ও কোন দিকে যাবে, ওর কিন্তু আর কোনো আইডিয়া নাই যে এই পাশ দিয়ে গেলে তাড়াতাড়ি হবে, এই পাশ দিয়ে গেলে জাম কম হবে, এই গলি দিয়ে যায়, ও আইডিয়া নাই কিন্তু। তাহলে ও পারবে না, বসে থাকবে। 2 ঘন্টা হইলে 2 ঘন্টায় বসে থাকবে। ওই যে পরশুদিন সংসদ ভবনের ওইখানে যেরকম জাম, আরে জাম। ঠিক আছে, তাহলে তাহলে কি তোমাদের এই যে এরকম অঙ্ক নিয়ে খেলা করতে হবে, অঙ্ক নিয়ে কাজ করতে হবে। তোমরা গেম খেলো, অনেকে গেম খেলো কেন, অঙ্ক নিয়ে খেলো, অঙ্ক করো। দেখো স্যার এক নিয়মে করে দিয়েছে, গাইডে এক নিয়মে আছে, তুমি অন্য নিয়ম আবিষ্কার করতে পারো নাকি, অন্য নিয়ম বলতে অন্য পদ্ধতিতে পারো নাকি, আবার বৈধ হইতে হবে, উল্টাপাল্টা করো না কিছু। ঠিক আছে, যোগ বিয়োগ গুণ ভাগ ঠিকঠাক করে দেখতে হবে যে পারো কিনা। তো অঙ্ক নিয়ে যত বেশি সময় দিবে তুমি তত ভালো করতে পারবা। আর যদি ওই যে নতুন রিক্সাওয়ালার মতো হও, তাহলে জামেই বসে থাকতে হবে, সাইড সুইডে গলি টলি আর চোখে পড়বে না। বুঝছো?
এই যে দুইটি সংখ্যার গুণফল 225, এখানে গুণফল আছে, তাহলে এই অঙ্কটা কি করে বের করব? ভাগ করে। তাহলে 225 ভাগ 25 সমান কত হবে? 9। কত হবে? 9। ওকে। দৈনিক 120 কিলোমিটার সাইকেল চালিয়ে কোনো ব্যক্তি 480 কিলোমিটার পথ কত দিনে যেতে পারবে? কত দিনে যেতে পারবে? তো ঐকিক নিয়মের একটা জিনিস কি, ঐকিক নিয়মের আমাদের সিস্টেমটা হলো যেটা বের করতে হয় সেটা রাখতে হয় ডানে, যেটা বের করতে হয় সেটা রাখতে হয় কি ডানে। এখানে দুইটা একক দেওয়া থাকে। কয়টা একক দেওয়া থাকে? দুইটা, মানে দুইটা জিনিসের কাজ থাকে। এখানে দেখ, খেয়াল করো, একটা একক হলো কিলোমিটার, আর একটা এই যে এখানে কিলোমিটার, আর একটা একক হলো দিন। ঠিক আছে, দুইটা একক, দিন আর কিলোমিটার, দুইটা একক। দৈনিক মানে কি? দৈনিক মানে একদিন। দৈনিক মানে কি? দৈনিক মানে একদিন। একদিন, একদিন। তার মানে একদিনে যায় 120 কিলোমিটার। একদিনে যায় কত কিলোমিটার? 120 কিলোমিটার। দেখো, খেয়াল করি, একদিনে যায়, একদিনে যায় বা যেতে পারে, একদিনে যেতে পারবে কত? 120 কিলোমিটার। 120 কিলোমিটার। এই লাইনটা আমাদের প্রথম যে লাইন, এটা লিখলাম। তো এখন আমাদের কি বের করতে বলেছে? এখানে দুইটা একক পেলাম, একটা হলো কি দিন, একটা হলো কিলোমিটার। কি একক বের করতে বলেছে? দিন না কিলোমিটার? দিন না কিলোমিটার? আমাদের বের করতে বলেছে কত দিনে যেতে পারবে, দিন বের করতে বলেছে। তাহলে এটাকে এখন উল্টায় লিখবো। তাহলে এটাকে এইভাবে লিখবো, 120 কিলোমিটার, 120 কিলোমিটার যেতে পারবে একদিনে। কয়দিনে? একদিনে। তাহলে অতএব, অতএব কত কিলোমিটারের কথা বলেছে? 480। 480 কিলোমিটার যেতে পারবে, যেতে পারবে। এখন খেয়াল করি, এই ডান সাইডে এখানে যদি 1 থাকে, অথবা বাম সাইডে এখানে যদি 1 থাকে, নিচে ডানে ওপরে অথবা বামে নিচে, দুই জায়গার যে কোনো এক জায়গায় যদি 1 থাকে, তাহলে অঙ্কটা করতে হয় ভাগ। তাহলে আমরা ভাগ দিব 480 ভাগ 120। একের কোনাকুনিতে যে সংখ্যা থাকে সেটা দিয়ে ভাগ করতে হয়। তাহলে হবে কত? 4 দিনে। বাবা, অনেকে আছে এখানে 1 কিলোমিটার বা 3 লাইনে অঙ্কটা করবে, ওটা আমরা শিখবো কিছুদিন পরে। ঠিক আছে, ওকে। বলতে পারো যে স্যার এখানে 1 কিলোমিটার যেতে পারে, আবার 480 কিলোমিটার। 3 লাইনে অঙ্কটা অনেকে করতে পারে, কিন্তু সেটা আমরা কিছুদিন পরে শিখবো, টেনশন করো না। ওকে, হয়েছে সবার? ওকে, এখানে খেয়াল করি 36 নাম্বার, অনেক ইম্পর্টেন্ট বা বুঝার অনেক কিছু আছে। একটি কাজ 300 জন লোক 20 দিনে করতে পারে। কয় দিনে করতে পারে? 20 দিনে করতে পারে। 300 জন লোক কয় দিনে করতে পারে? 20 দিনে। 20 দিনে 300 জন লোক 20 দিনে করতে পারে। কাজটি 40 দিনে সম্পন্ন করতে কতজন লাগবে? এখানেও খেয়াল করো, জোন এবং দিনের অঙ্ক, জোন এবং দিনের অঙ্ক। খেয়াল করি, জোন এবং দিনের অঙ্ক, জোন এবং দিন, জোন এবং দিনের অঙ্ক লেখো, জোন ও দিনের অঙ্ক, দিনের অঙ্ক। ঠিক আছে, জোন ও দিনের অঙ্ক। জোন ও দিন একজন আরেকজনের বিপরীত। জোন এবং দিন, ঠিক আছে, জোন এবং দিন একটা আরেকটার বিপরীত। জোন এবং দিন একটা আরেকটার বিপরীত, লিখে নাও। জোন ও দিন একটি আরেকটির বিপরীত। একটি আরেকটির কি? বিপরীত। জোন ও দিন একটি আরেকটির বিপরীত। জোন বাড়লে দিন কমবে, দিন কমবে। আর দিন বাড়লে জোন কমবে, মানে একটা বাড়লে আরেকটা কমবে। দিন বাড়লে জোন কমবে। একটা বাড়লে আরেকটা কমে, আরেকটা বাড়লে অন্যটা কমে। ঠিক আছে, একটা বাড়লে অন্যটা কি, এখান থেকে কি, একটা বাড়লে অন্যটা কমে, শেষ। একটা বাড়লে
একটা বাড়লে অন্যটা কমে, অন্যটা কমে, বা একটা কমলে অন্যটা বাড়ে, একটা কমলে অন্যটা বাড়ে, অন্যটা বাড়ে। তার মানে কি, জোন যদি বাড়ে দিন কমে যাবে। প্রশ্নে যদি জোন বেড়ে যায় তাহলে দিন কমে যাবে, আবার যদি জোন কমে যায় দিন বেড়ে যাবে। তো এটার একটা উদাহরণ আমি তোমাদেরকে দিই, তোমরা এটা দেখতে থাকো বা তুলতে থাকো। তোমাদের বাড়িতে, তোমাদের বাড়ি বানাচ্ছে বা কোনো কাজ করছে বাড়িতে, ঠিক আছে, বাড়ি বানাচ্ছে মনে করো। তো 20 জন লেবার বা 20 জন শ্রমিক প্রত্যেক দিন কাজ করে। তো ওদের 1 মাস লাগবে। 20 জন যদি প্রত্যেক দিন কাজ করে তাহলে ওদের 1 মাস লাগবে। আচ্ছা, তোমার বাবা মনে করলো কি আমার কাজটা তাড়াতাড়ি করা উচিত, আমি 20 জনের পরিবর্তে 40 জন লেবার দিয়ে কাজটা করায় নিব। তাহলে কি 20 জনের পরিবর্তে যদি 40 জন লেবার লাগে, তো কাজটা কি 1 মাসই লাগবে? তাহলে তো লস যাবে না তোমার বাবার? 20 জনের পরিবর্তে যদি আমি 40 জন নিই তাহলে আমার কাজ তাড়াতাড়ি হওয়া লাগবে, তার মানে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, দিন কম লাগবে। তার মানে 20 জন যদি 1 মাসে করতে পারে, তাহলে 40 জনের উচিত 15 দিনে করা। কতদিন করা? 15 দিনে শেষ করা। ঠিক আছে, জোন ডাবল হয়ে গেল, দিন অর্ধেক হয়ে যাবে। জোন ডাবল, জোনের সাথে 2 গুণ করলাম, 20-এর সাথে 2 গুণ করলে 40 হলো, তাহলে এখানে গুণ করলে দিনের সাথে ভাগ করা লাগবে। ওকে, ঠিক আছে, ক্লিয়ার? আবার মনে করো তোমার বাবা 20 জন নিচে বিল্ডিংটা করার জন্য, তোমার বাবা মনে করলো যে থাক জন কমাই দিই, 20 জনের পরিবর্তে 10 জন নিই। তাহলে 20 জন যদি 1 মাসে কাজটা শেষ করতে পারতো, তাহলে 10 জনে শেষ করতে সময় লাগবে 2 মাস। ঠিক আছে, ওকে। তাহলে এখানে খেয়াল করি এই অঙ্কটা, একটি কাজ 300 জন লোক 20 দিনে করতে পারে। 20 দিন, 20 দিন, ভালো করে খেয়াল করো, 20 দিন, 20 দিনের থেকে 40 দিন হয়ে গেছে, তাহলে দিন বেড়ে গেছে, দিন বেড়ে যায়, দিন বেড়ে গেল, দিনের সাথে 2 গুণ হইলো। মুখে মুখে এটা করতে পারবো, দিনের সাথে 2 গুণ হইলো, তাহলে আমাদের জোন আছে, দিনের সাথে 2 গুণ, তাহলে জোনের সাথে কি করতে হবে? 2 ভাগ করতে হবে। দিনের সাথে 2 গুণ করলাম, 20-এর সাথে 2 গুণ করলে 40 হয়। মুখে মুখে আমরা করছি, এটা ঐকিক নিয়মে করা যায়, কিন্তু আমরা মুখে মুখে যদি বের করতে পারি তাহলে মুখে মুখে বের করাই ভালো। ওকে, তাহলে দিনের সাথে 2 গুণ করলাম, গুণ করলে 40 হচ্ছে, তাহলে জনের সাথে 2 ভাগ করতে হবে। 300 জনকে আমরা 2 দিয়ে ভাগ করলে কত হবে? 150 জন। ঠিক আছে, এটা বড়ভাবে আমরা করব বাবা। ওকে, ঠিক আছে, তাহলে সমস্যা থাকার কথা না। এটা দেখি এবার একটু বড়ভাবে করার চেষ্টা করি। এটা আমরা সাজাবো, আমাদের বের করতে হবে জোন। ওকে, জোন, তাহলে আমরা সাজাবো এভাবে, 20 দিনে কাজটি করতে পারে বা পারবে কতজন? 300 জন। 20 দিনে কাজটি করতে পারবে 300 জন। আরে ঝামেলা, এই যে কাজ করছে বিল্ডিং এর পাশে, না বিরক্ত হয়ে গেলাম। 20 দিনে কাজটি করতে পারবে 300 জন, তাহলে একদিনে কয়জন করতে পারবে? একদিনে কাজটি করতে পারবে, একদিনে, ভালো করে খেয়াল করো, কাজের ক্ষেত্রে খেয়াল করো, 20 দিনে যে কাজ করবে 300 জন, সেই কাজ যদি আমি একদিনে করায় নিতে চাই তাহলে কম জন করবে না বেশি জন করবে? মানে এটা কমন সেন্সের কিন্তু বিষয়, এখানে কিন্তু ওই যে ভাগের ওই নিয়মটা খাটবে না, যে 10টি কলার দাম এত টাকা, একটি কলার দাম কম, এখানে 1 থাকলে ভাগ করতে হয়, ওই রকম কিন্তু খাটবে না। এখানে কিন্তু কমন সেন্স দিয়ে তোমাকে করতে হবে, যে 20 দিনে কাজ করতে পারে 300 জন, একটা কাজ 20 দিনে যদি আমি শেষ করতে চাই তাহলে 300 জন লাগবে, তাহলে ওই কাজটা যদি আমি একদিনে শেষ করতে চাই তাহলে লোক আরো বেশি লাগবে, কম লোকে তো হবে না। ঠিক আছে, লোক কি লাগবে? আরো বেশি লাগবে। কম কম লোকে কি হবে? তাহলে জোন এবং দিনের অঙ্কে কিন্তু কমন সেন্স দিয়ে অঙ্ক করতে হবে। আমি 20 দিনে যদি যে কাজটা করতে পারবে 300 জন, যদি একদিনে করাইতে চাই তাহলে বেশি লাগবে। তাহলে কতজন হইলো এখানে খেয়াল করি তো, আমরা গুণ করে 3 দুগুণ 6, 6000 জন। কত? 6000 জন, 6000 জন লাগবে একদিনে শেষ করতে চাইলে।
তাহলে অতএব অতএব এবার যদি আমি কয় দিনে, 40 দিনে করাইতে চাই, 40 দিনে, তাহলে একদিনে করতে যতজন লাগবে 40 দিনে করতে কম লাগবে, তাহলে 40 দিনে কাজটি করতে পারবে কম লাগবে, কম হইলে ভাগ, তাহলে 6000 ভাগ 40, তাহলে ভাগ করে দেখো কত, 150 জন। ঠিক আছে, কত, 150 জন। ক্লিয়ার? ওকে, এবার বলেছে এখানে বাক্যটা সত্য না মিথ্যা। এখানে 10-এর সাথে 3 গুণ করলে 30 যোগ 5-এর সাথে 2 গুণ করলে 10 সমান হচ্ছে 40। তাহলে বাক্যটি সত্য না মিথ্যা? কি হচ্ছে, বাক্যটি সত্য। কি, বাক্যটি সত্য, বাক্যটি সত্য। 38 নম্বর, এটা গুণের ইয়ে চলে আসছে যে 6273 গুণ 999-কে সহজ পদ্ধতিতে গুণ করলে কিভাবে লিখতে হয়। লিখতে হয় কিভাবে, 6273 শুধু এই 999-কে চেঞ্জ করে আমরা কি 1000 বিয়োগ 1 লিখবো। কি লিখবো, 1000 বিয়োগ 1, 1000 বিয়োগ 1। 39 নাম্বার, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের অথবা 1 বিয়োগ করলে সংখ্যাটি কত হবে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1 আর 4টা শূন্য, 1 আর 4টা শূন্য, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। সেখান থেকে যদি 1 আমরা বিয়োগ করি তাহলে কত হবে, 9 9 9 9, মানে 10,000 থেকে 1 বাদ দিলে কত হবে, 9999। তাহলে উত্তর কত, 9999। ঠিক আছে, এটা উত্তর 9999। ওকে, এগুলো আমরা আগামী দিন আবার করবো না, আজকে এতটুকুই থাক, তোমরা ভালো করে করো, আর যেগুলো বাকি আছে করবো না। আগামীকাল শুক্রবারেও তোমাদের ক্লাস হবে, সময়টা আমি জানিয়ে দেবো না, ঠিক আছে। ওকে, তারপরে দেখি লাগাতার কয়েকটা ক্লাস নিয়ে আগে যেগুলো ক্লাস মিস গেছে ইনশাল্লাহ আমরা কভার করার চেষ্টা করব। ধন্যবাদ।